বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকে এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় নিয়ে। আমার নাম মোহাম্মদ শামীম শেখ, গ্রাম শ্রীরামকান্দি, থানা টুঙ্গিপাড়া, জেলা গোপালগঞ্জ। গত 18/6/2025 ইংরেজি রোজ বুধবার আমার শ্বশুর মনিরুজ্জামান উলুমিয়া, উনি দীর্ঘদিন যাবৎ পাথরঘাটা ওনার ঘের আছে, ওখানে ওনার মাছের ব্যবসা, গরুর ব্যবসা আছে, তো ওইখান দিয়ে যাতায়াত করে। তো ওই 18 তারিখে উনি ওই রাস্তা দিয়ে ঘের থেকে ওনার ছেলেকে সাথে নিয়ে একটা স্কুটি যোগে উনি চাপড়াইল ব্রিজের কাছে যায়। তো চাপড়াইল ব্রিজ পার হওয়ার পরে ওইখানে 6টা ছেলে 2টা মোটরসাইকেলে আসে। তো 2টা মোটরসাইকেলে আসার পরে ওনাদের স্কুটির সামনে ওরা ব্রেক দেয়। তো স্কুটির সামনে ব্রেক দিলে ওরা স্কুটি থামায়। তারপরে ওই 6টা ছেলের থেকে একজন প্রান্ত তালুকদার, ওই প্রান্ত তালুকদার তার স্কুটির গতিরোধ করলে তারপরে আমার শালা, ছোট ভাই জুয়েল এবং আমার শ্বশুর তারা জিজ্ঞেস করে কি কোনো সমস্যা নাকি। তখন ওরা বলল যে হ্যাঁ সমস্যা, এখানে আপনারা ব্যবসা বাণিজ্য করেন, তো আমরা তো এই এলাকারই ছেলে পেলে, আমাদেরকে কি চিনে? তা আমরা বললো যে না, তোমাকে চিনব কোত্থেকে। তো এই কথা বলার পরে বলছে যে আমরা তো গোপালপুর বিএনপির ছেলে পেলে, তো এখানে ব্যবসা বাণিজ্য যদি করা লাগে তাহলে তো আমাদের সাথে পরিচয় থাকতে হবে এবং আমাদেরকে একটু হেল্পও করতে হবে। তারপরে ওনারা বলছে যে কিসের হেল্প করব। তো এক কথা দুই কথা যাই হোক, তারপর বলছে যে ঠিক আছে, আপনারা যদি কোনো কিছু না করতে চান তাহলে আমাদের বড় ভাই আছে, তারা এখানে ডাইকেন, আমাদের লিডার আছে। তা আমার শ্বশুর বলছে ঠিক আছে, লিডার আছে, তারা ডাকো। তারপরে লিডার আসছে, ওইখানে এক কথা দুই কথা কথাবার্তা একটু। লিডার জীবেশ বাড়ই, আমি আসতেছি সেই কথা, লিডারকে নিয়ে আসছে। কিছুক্ষণ পরে 10 থেকে ফোন দেওয়ার পরে উনি ফোন দিয়েছে ওই ছেলেটা। ফোন দেওয়ার পরে 10 থেকে 12 মিনিট পরে আসছে সঙ্গে জীবেশ বাড়ই। তো ওই সময় তো আর চিনে নাই, ওরা কিছু প্রভাব দেখাইছে যে আমরা জিলানি সাহেবের লোক, এখানে জিলানি সাহেবের নামটা সম্পূর্ণ মানে বিক্রির মতো করে করছে আর কি, ঠিক আছে। ওনারে সামনে আইনি, ওনার ভয় দেখাই ওই এলাকার লোকজনও নামও বলতে চান এই ঘটনার পরে। তো যাই হোক, তারপরে ওইখানে ওরা বাড়ির থেকে ওই জীবেশ বাড়ই দাও, ছুরি টুরি এগুলো নিয়ে আসছিল, লাঠি চুটা নিয়ে আসছে একটা নসিমঞ্জকে করে, ও আরও 10-12 জন লোক নিয়ে আসছিল। তা আসার পরে প্রচণ্ডভাবে মারধর করে, লাঠি দিয়ে পিটাই, তারপরে দা দিয়ে আমার শ্বশুরের হাতে একটা কোপ দিছে। ওই কোপটায় তার 2টা রক কাটছে এবং রক্তনালী কাটছে। তো কাটার পরে ওইখান থেকে নিয়ে আসছিল টুঙ্গিপাড়া হসপিটালে প্রথমে। হ্যাঁ, মারার সময় তো কথা বলছে, মারার সময় বলছে যে আমরা এলাকার লোক, তো আমার নাম বলছে, আমি জীবেশ বাড়ই, আমি বিএনপির একজন সভাপতি হতে যাচ্ছি। তো নাম বলার পরেও কোনো কিছু করো নাই, এই সেই। তারপরে কথা কাটাকাটির মাঝে প্রচণ্ডভাবে আর কি মারছে। তো এই মারার পরে তারপর হাত যখন কাটে গেছে, তারপরে নিয়ে হাত কেটে গেছে, তো হাত কাটতে যাওয়ার পরে ওনারে ওইখান থেকে নিয়ে আসছে টুঙ্গিপাড়া হসপিটালে আনলে তারা বলছে যে এটা চিকিৎসা আমরা করতে পারবো না, বড় জখম। আমরা তখন গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল, ওই হসপিটালে তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে যে চিকিৎসক ছিল ডিউটিতে, তিনি প্রাথমিক অপারেশন করে। প্রাথমিক অপারেশন করার পরে ওই দিন ওইখানে রাখছিলাম। পরের দিন 19 তারিখ সকালবেলা ডাক্তার যখন আসছে, বড় ডাক্তার, সে এসে এটা পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণ করার পরে দেখছে যে না, এটা রুগীর অবস্থা আশঙ্কাজনক। তখন রুগীকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকায় রেফার করছে। তারপরে ওইখান থেকে আমরা রুগীকে ঢাকায় নিয়ে যাই। ঢাকায় নিয়ে যাওয়ার পরে এই ঝামেলার কারণে আমাদের থানায় যাইতে 2 দিন দেরি হয়, যেহেতু বাড়িতে আর কেউ ছিল না, শুধু জুয়েল আর আমি। থানায় গেলাম। থানায় যাওয়ার পরে এটা অফিসার ইনচার্জকে জানালাম, ওসি সাহেবকে জানালাম। তো ওসি সাহেব একজন তদন্ত কর্মকর্তা দিলেন, তিনি তদন্ত করলেন। তো যাই হোক, মামলা নিতে কিছুটা দেরি হওয়ার কারণে, যে কোনো সমস্যার কারণে আমরা এটা কোর্টে শরণাপন্ন হলাম। কোর্টে শরণাপন্ন হওয়ার পরে মাননীয় কোর্ট এই মামলাটাকে এফআইআর করছে। এফআইআর করার পরে আমাদের থানায় আসছে। থানায় আসছে, এটা নিয়ে এই প্রসেসিংটা চলতেছিল। হঠাৎ করে আমি দেখলাম যে একটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম, সেইখানে এই জীবেশ বাড়ই একটা সংবাদ সম্মেলন করছে। এই সংবাদ সম্মেলনটা সে এমনভাবে করছে, তা আমার দেখে মনে হয়েছে যে তার কথার ভিতরেই সে যে আসামি, সে বলছে যে হ্যাঁ হাত কাটে গেছে, সেটা পেঁচায় নিয়ে আসছে, বা আমি আসার পরে মারামারি হয়েছে, বিষয়টা এরকম।
তো সে যে এখানে উপস্থিত ছিল তার কথাই এটা প্রমাণ হয়। আর মূল হলো আমার মামলাটা এফআইআর হয়েছে, এখন আসামির বিরুদ্ধে আসলে সেইভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে কি না, সে আমাদের এখানে টুঙ্গিপাড়ায় প্রত্যেক দিনে আসতেছে, আবার উস্কানিমূলক বিভিন্ন কথাবার্তা বলে, যাতে করে আমরা একটা, তারা হিন্দু মানুষ আমরা মুসলমান, একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির সে একটা পায়তারা করতেছে। এটা আমি টের পেয়ে আমি এটা বলছি যে না, কোনোভাবেই কোনো গ্যাঞ্জাম ফাসাদ কোনো কিছু করা যাবে না। তো এই মামলাটা চলাকালীন আমাদের এখানে গত 30 তারিখে বিএনপির একটি সম্মেলন ছিল। তো ওইখানে ওরা আসা যাওয়া করছে, বিভিন্ন প্রকারের তার সাথে কিছু লোকজন নিয়ে এসে উস্কানি দেওয়ার চেষ্টা করে। তো ওই উস্কানিতে আমরা যাই নাই। তো এখানে রাজনৈতিক একটা প্রভাব খাটানো হয়েছে। আমি দীর্ঘদিন যাবৎ এই টুঙ্গিপাড়ায় আছি, আমি টুঙ্গিপাড়া কলেজে লেখাপড়া করছি, আমার ব্যাচমেট অনেকেই রাজনীতির সাথে জড়িত ছিল। আমি ব্যক্তিগত কোনো রাজনৈতিক দলের সাথে কখনো জড়াইনি, এখনও কোনো রাজনৈতিক দলের সাথে জড়াইনি। আমার যে ছোট ভাই জুয়েল, সেও কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত না। তো এইখানে জীবেশ বড়ই আমাদেরকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করছে যে আমরা মনে হয় আওয়ামী লীগের কোনো সংগঠনের লোক বা আমরা বিএনপি বিরোধী। এইভাবে মানে এই টুঙ্গিপাড়া থানার যত বিএনপির নেতাকর্মী আছে এরা তো আমাদেরই লোক, আমরা তো তাদের সাথেই চলাফেরা করি। তো এদেরকে আমাদের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য, এরা যাতে আমাদের বিরুদ্ধে হয়ে যায় সেই জন্য সেই সামাজিক প্ল্যাটফর্মটা ব্যবহার করে সে বিএনপিকে বিকৃত করেছে। এবং আমি মনে করি এস এম জিলানী সাহেব অত্যন্ত ভালো মনের একজন মানুষ, তাকে এখানে বিকৃত করা হয়েছে। তো আমি এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সুষ্ঠু বিচার আমি কামনা করতেছি। না, মারার সময় তো তাদের কাছে কিছু টাকা পয়সা ছিল, একটা মোবাইল ফোন ছিল, এগুলো তারা নিয়ে গেছে। এখন এই এলাকায় যদি কেউ কোনো ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে অবশ্যই আমাদের কথা শুনে, আমাদের যে নিয়ম নীতি আছে, টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে, ঠিক আছে? সেইভাবে বুঝেছিল। তো বাড়ির থেকে অনেক লোকজন আর কি নিয়ে আসছে, অস্ত্রশস্ত্র নিয়ে আসছে। এই অস্ত্রশস্ত্র নিয়ে এসে মূলত উনি আসার পরেই ওই গ্যাঞ্জামটা হয়েছে। জীবেশ বাড়ই মূলত এটা নেতৃত্ব দিছে আর কি। হ্যাঁ, চাঁদা চাইছিল না, তারা তো অনেক দূরের লোক, আমাদের এখান থেকে তো প্রায় 15-16 কিলো দূরে, তাদের আমরা চিনিও না, আমরা বাকি আসামিদের নামও দিতে পারিনি। এই দুজনের নাম বাইর করতেও অনেক কষ্ট হচ্ছে, ওদের নামও কেউ বলতে চায় না, যারা বিএনপির লোক, জেলালি সাহেবের লোক। এইভাবে আর কি মানুষকে, সাধারণ মানুষকে হয়রানি করে।